সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পর্ব। সবাইকে সকালের ক্লাসে শুভেচ্ছা। ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমার 18 নম্বর ক্লাস এই অধ্যায়ে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। ইতিপূর্বে আমি 17টি ক্লাস দিয়েছি এবং এখানে যত প্রকার ক্লাস পরীক্ষা প্রশ্ন আসতে পারে সব প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি এবং সব বিষয়গুলোই আমি আলোচনা করেছি। আরো কিছু বিষয় আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যাই হোক, এখানে একটা চিত্র দেওয়া আছে, মানচিত্র। মৌসুমী স্রোত, মৌসুমী স্রোত বলতে আমরা কি বুঝি? সাধারণত ভারত মহাসাগরে, ভারত মহাসাগরের উত্তর উত্তর মহাসাগর, ভারত মহাসাগরে সাধারণত ঋতু পরিবর্তনের সাথে সাথে স্রোতের যে গতিপথ পরিবর্তন হয়, এই স্রোতটাকে মৌসুমী স্রোত বলা হয়। এই জন্য এই মৌসুমী স্রোতকে ভারত মহাসাগরীয়, উপসাগরীয়, ভারত মহাসাগরীয় এই যে স্রোত, মৌসুমী স্রোত, একে দুইটা ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী স্রোত। আজকে আমার পঠিত বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত পড়তে হলে, অর্থাৎ ভারত মহাসাগরীয় স্রোত সম্পর্কে জানতে হলে প্রথমে ভারত মহাসাগরের যে মানচিত্রটা আছে সেটা সম্পর্কে ধারণা থাকা দরকার। দেখো, ভারত মহাসাগরের পশ্চিমে আফ্রিকা মহাদেশ, তারও উত্তর পূর্বে সৌদি আরব এবং উত্তরে ভারত, বাংলাদেশ, এপাশে মায়ানমার, থাইল্যান্ড, এই দেশগুলো আছে। এই যে এরপরে আবার ভারতের উত্তরে, দক্ষিণে শ্রীলঙ্কা, এই দেশগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা এখন মৌসুমী স্রোত পড়ার আগে আমাদের বুঝতে হবে, সাধারণত গ্রীষ্মকালে ভারত, আমাদের এই যে ভারত উপমহাদেশ, ভারত বাংলাদেশ, এখানে স্থলভাগে লো প্রেসার সৃষ্টি হয়, অর্থাৎ নিম্ন চাপের সৃষ্টি হয় এবং তখন সমুদ্রে, ভারত মহাসাগরে, এই যে আরব সাগরে, এখানে উচ্চচাপের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই বায়ু এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব দিকে। এই বায়ু প্রবাহের কারণেই কিন্তু মূলত এই মৌসুমী স্রোতটার উৎপত্তি হয়। এই যে আমরা দেখছি এখানে ভারত মহাসাগরীয় কিছু স্রোতের কথা উল্লেখ আছে, স্রোতগুলোর নাম আগে মনে রাখা দরকার। এই যে পশ্চিমা স্রোত, অস্ট্রেলীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এখানে যে মাদাগাস্কার দ্বীপ আছে এই পাশটা যেটা গেছে সেটা মাদাগাস্কার স্রোত, এটা মোজাম্বিক স্রোত, আগুলা স্রোত। আবার আফ্রিকার সোমালিয়ার পাশ দিয়ে যেটা নিরক্ষরেখা অতিক্রম করেছে সেটা হচ্ছে সোমালীয় স্রোত। তারপরে আসলো মৌসুমী স্রোত, একটা গ্রীষ্মকালীন, একটা শীতকালীন, এই স্রোতগুলা। তাহলে আমরা দেখছি যে আসলে এই যে মৌসুমী স্রোতের উৎপত্তি লাভ করেছে সেটা কোথা থেকে? গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সুমাল স্রোতের বর্ধিত অংশটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরব সাগরে প্রবেশ করে। এই যে আফ্রিকার সোমালিয়ার পাশ দিয়ে, অর্থাৎ এই যে সোমালিয়ার পশ্চিম পাশ দিয়ে উত্তর দিকে যে স্রোতটা প্রবাহিত হয়েছে সেটাই সোমালি স্রোত। এই সোমালি স্রোত, এই যে আগেই বলেছি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে
উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আরব সাগরে প্রবেশ করে। এইটুকু প্রথমে বুঝতে হবে। সোমালি স্রোত কাকে বলে? এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যেটা নিরক্ষরেখা অতিক্রম করে সোমালিয়ার পাশ দিয়ে দক্ষিণ উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, তাকে সোমালি স্রোত বলা হয়। এবং এই সোমালি স্রোতের বর্ধিত অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী দ্বারা বায়ু দ্বারা তাড়িত হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে প্রবেশ করে। আরব সাগরে এইটুকু আমরা বুঝতে পারি আগে। আরব সাগরে প্রবেশ করার পর সেখান থেকে এই স্রোত দক্ষিণ দিকে বেঁকে ভারতের পশ্চিম উপকূল দিয়ে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার দক্ষিণ পাশ দিয়ে ভারতের পূর্ব উপকূল হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। বুঝতে হবে, এই যে আরব সাগরে সোমালি স্রোতের বর্ধিত অংশ প্রবেশ করলো, পরবর্তীতে এটা ভারতের পশ্চিম হ্যাঁ, পশ্চিম উপকূল দিয়ে বাধাপ্রাপ্ত হয়ে পশ্চিম ডান দিকে বেঁকে যায়, অর্থাৎ দক্ষিণ দিকে চলে যায়। এটা দক্ষিণ দিকে চলে যেয়ে ভারতের দক্ষিণে যে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার দক্ষিণ দিয়ে আবার এটা উত্তর দিকে চলে যায়। উত্তর দিকে চলে যেয়ে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে প্রবেশ করে। এখানে সাধারণত স্থলভাগ, উত্তরে স্থলভাগ থাকায় এটাও সাধারণত আবারও ডান দিকে ঘুরে যায় এবং দক্ষিণ দিকে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে তার পাশ দিয়ে এই আন্দামান সাগরে প্রবেশ করে। আন্দামান সাগরে প্রবেশ করার পর এই স্রোতটি নিরক্ষীয় রেখা অতিক্রম করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এটাই মূলত গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। তাহলে আমরা ব্যাখ্যা যদি, এটা কিন্তু একটি শীতল স্রোত না, এটা একটি উষ্ণ স্রোত। এই গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত যখন এখানে প্রবাহিত হয়, তখন কিন্তু এখানে আর ভারত মহাসাগরে এখানে আর কোনো স্রোত থাকে না। তাহলে আমরা কি বুঝলাম? সোমালিয়া স্রোত থেকে সোমালি স্রোতের বর্ধিত অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে আরব সাগরে প্রবেশ করে। আরব সাগরে প্রবেশ করে পরবর্তীতে এটা ভারতের পশ্চিম পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে প্রবেশ করে চলে যায়। দক্ষিণের যে শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার দক্ষিণ পাশ দিয়ে আবারও এটা বাম দিয়ে ভারতের পূর্ব পাশ দিয়ে তখন এটা বঙ্গোপসাগরে প্রবেশ করে। বঙ্গোপসাগরে প্রবেশ করে উত্তরে স্থলভাগ থাকায় বাধাপ্রাপ্ত হয়ে এটা ডান দিকে চলে যায় এবং দক্ষিণ দিকে এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, আন্দামান যে সাগর আছে সেই সাগর দিয়ে সাগরে প্রবেশ করে। পরবর্তীতে এটা অতিক্রম করে নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে আবার মিলিত হয়। এটা হচ্ছে একটি উষ্ণ স্রোত এবং এই সময় আহ এই ভারত মহাসাগরে অন্য কোনো স্রোতের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। তাহলে আমরা কিন্তু বুঝলাম প্রথমে সোমালি স্রোত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে আহ একদম আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে সোজা দক্ষিণ উত্তর পূর্ব দিকে অর্থাৎ আরব সাগরে প্রবেশ করলো। এটা আরো উত্তরে সরে যে ভারতের পশ্চিম পাশ দিয়ে সোজা দক্ষিণ দিকে অতি দক্ষিণ দিকে চলে গেল। দক্ষিণ দিকে যে শ্রীলঙ্কা আছে শ্রীলঙ্কার দক্ষিণ পাশ দিয়ে এটা অতিক্রম করলো। তারপর আবারও এটা বাম দিকে মোড় নিল এবং সেটা ভারতের পূর্ব পাশ দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করলো। ভারত মহাসাগরে প্রবেশ বঙ্গোপসাগরে প্রবেশ করে এখানে উত্তরে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে এটা আবার ডান দিকে ঘুরে গেল। ডান দিকে ঘুরে যেয়ে এই স্রোতটা কোথায় প্রবেশ করলো? আন্দামান সাগরে প্রবেশ করলো। আন্দামান সাগরে প্রবেশ করে পরবর্তীতে নিরক্ষরেখা অতিক্রম করে এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হলো। এটাই মূলত গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত এবং এটা একটি উষ্ণ স্রোত। এই সময়
ভারত মহাসাগরে আর অন্য কোনো স্রোতের অস্তিত্ব লক্ষ্য করা, ভারত মহাসাগরের এই অঞ্চলে আর কোনো স্রোতের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।